টেক্সটে সবাইকে স্বাগত। আরও একবার আমরা মাইক্রো টিচিং বিষয়ক ভিডিও নিয়ে এসেছি। যাদের যাদের মাইক্রো টিচিং নিয়ে কোন বিষয়ে কী ধরনের ছবি হবে, কী ধরনের চার্ট হবে, কী ধরনের মডেল হবে, তাই নিয়ে আমাদের আজকের ভিডিও। আমরা দেখেছি কলেজে পড়াতে গিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট আসে যে স্যার এই কবিতার জন্য কোন ছবি নেব, কী ধরনের মডেল বানাবো। তো আমরা সেই জন্য ঠিক করেছি যে আজকে একটা পুরো পার্ট ধরে আমরা কিন্তু কোন কবিতা, কোন গদ্য, কোন গল্পের কী ধরনের ছবি হবে, কী ধরনের চার্ট হবে, লেখা চার্ট হবে এবং কী ধরনের মডেল ব্যবহার করা হবে এবং সেটা কোথায়, সেই নিয়ে একদম পার্ট পার্ট ধরে আলোচনা করব। আজকে আমরা তৃতীয় শ্রেণী থেকে শুরু করছি এবং এটা একেবারে আপ টু 12 অবধি চলবে। তার তৃতীয় শ্রেণীর প্রথম যে প্রচলিত গল্পটি আছে সেটা হলো সত্যি সোনা। এখন এই সত্যি সোনা গল্পটিকে যদি আমরা পড়াতে যাই তাহলে কিভাবে পড়াবো, কী ধরনের ছবি দেখিয়ে পড়ালে পড়ানোটা অত্যন্ত মনোগ্রাহী হবে এবং কী ধরনের লেখা চার্ট ব্যবহার করলে আরও পড়ানোটা সুন্দর হয়ে উঠবে এবং মডেল আমি কোথায় ব্যবহার করব। তো শুরু করছি। আমরা যদি সত্যি সোনাটা পড়াতে যাই তাহলে পরে আমরা একটা তীরন্দাজের ছবি কিন্তু আঁকতে পারি, যেখানে দেখা যাবে যে একজন তীরন্দাজ সে কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্যে সে কিন্তু পৌঁছানোর চেষ্টা করছে এবং একইভাবে আমরা সেই তীরন্দাজের ওই ছবি দেখিয়ে ছেলে মেয়েদের প্রশ্ন করতে পারি, আচ্ছা বলো তো এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি। তো তখন ছাত্রছাত্রীরা উত্তর দেবে যে এখানে আমরা একজন তীরন্দাজের ছবি দেখতে পাচ্ছি এবং তীরন্দাজ তার নির্দিষ্ট লক্ষ্যে সে পৌঁছানোর চেষ্টা করছে এবং সেই একইভাবে এই লক্ষ্যে সহজে কি পৌঁছানো যায়, সঙ্গে টার্গেট কি সঙ্গে সঙ্গে ফুলফিল করা যায় বা খুব সহজে করা যায়? আমার মনে হয় না। ছাত্রছাত্রীরাও তাই উত্তর দেবে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে তাকে ওই তার টার্গেটে পৌঁছতে অনেক পরিশ্রম করতে হচ্ছে এবং আমরা প্রত্যেকেই জানি যে যথেষ্ট ধৈর্য পরিশ্রম করলে আমরা কিন্তু যে কোনো কাজে সফলতা লাভ করতে পারি। আজকে আমাদের যে গল্পটা সত্যি সোনা তা কিন্তু তারই উদাহরণ। এই রকম একদম ভাবনা নিয়ে আমাদের আজকের পাঠ সত্যি সোনা। আর এখানে আমরা লেখক পরিচিতি নেই, যেহেতু প্রচলিত গল্প, তাই একটা তালিকা প্রস্তুত করতে পারি। চাষের যন্ত্রপাতির একটা তালিকা আমি কিন্তু প্রস্তুত করতে পারি এবং এই গল্পের একেবারে মাঝখানে দেখা যাবে, মাঝখান ঠিক বলবো না, একটু আগেই সেখানে দেখা যাবে যে সোনার বিষয়ে কথা হচ্ছে। তো সেই সোনার বিষয়ে কথা যেহেতু হচ্ছে, সেইখানে কিন্তু আমরা সোনার কোনো গহনা যেটা একেবারেই আনকমন, সেই রকম কোনো গহনার মডেল বানিয়ে আমরা ছেলে মেয়েদের বা শিক্ষার্থীদের আমরা কিন্তু তুলে ধরতে পারি যে দেখো সোনা কত মূল্যবান একটি ধাতু এবং সেই সোনার মূল্যবান ধাতুর যে মূল্যকে এখানে আসলে আমাদের চাষের জমির যে ফসল, সেই ফসলের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। যে পরিশ্রম করে কোনো কিছু যদি লাভ করা যায় তা কিন্তু সোনার মতোই মূল্য অথবা সোনার চেয়ে অনেক বেশি দামি হতে পারে। তাই এখানে কিন্তু গল্পের মধ্যে সত্যি সোনা কথাটাকে এভাবেই ব্যবহার করা হয়েছে। এবারে আমরা চাষ করি আনন্দে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে কি ধরনের ছবি, কি ধরনের লেখা চার্ট এবং কি ধরনের মডেল ব্যবহার করা যায় আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে এখানে কিন্তু চাষ করার আনন্দ বা এখানে চাষকে নিয়ে, প্রকৃতিকে নিয়ে, গ্রামীণ জীবনের কথা উঠে এসছে। তাই প্রথমে যদি আমরা এখানে একটা ধানের গাদার ছবি ব্যবহার করে কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি ছেলে মেয়েদের, আচ্ছা বলো তো এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? না, ধানের গাদা। এবং এই ধানের গাদা আমরা সেখান থেকে আমরা প্রশ্ন করতে পারি যে ধান কোথায় ফলে? মাঠে। যেহেতু মাঠে ফলে তো আমি তাদের প্রশ্ন করতে পারি যে এই ফসলটা ফলিয়ে কি কৃষকরা আনন্দ পান? তো তারা উত্তর দিতে পারে যে হ্যাঁ। তো তাহলে বলবো যে দেখো এই মাঠে, একদম সুন্দর বলেছো, এই মাঠে কিন্তু সত্যিকারের চাষ যারা করতে চায়, যেসব কৃষকেরা, তারা কিন্তু ফসল ফললে খুবই আনন্দ পান এবং এই আনন্দ নিয়ে, কৃষকের আনন্দ নিয়ে আমাদের আজকের পাঠ আমরা চাষ করি আনন্দে। এক্ষেত্রে কবি পরিচিতি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের
কবি পরিচিতি দিতে হবে। এবারে আমরা দেখে নেব যে কবি পরিচিতি কিভাবে লিখতে হয়। আমরা যদি একটা বড় আর্ট পেপারে যদি চার্ট তৈরি করি, তাহলে সেখানে আমাদের প্রথমে একেবারে উপরের দিকে লিখতে হবে কবি অথবা লেখক পরিচিতি। যিনি কবিতা লিখবেন বা যিনি গদ্য লিখবেন তিনি হলেন সেই কবিতার বা গদ্যের লেখক বা কবি। তো আমরা সেই সাদা চার্টের একেবারে উপরেই কবি অথবা লেখক লিখে তারপরে পাশে লিখে দেবো পরিচিতি, এবং সেই লেখক বা কবির ছবি এরকম একটা A4 পেজের মাপে আমরা কিন্তু সেই লেখক বা কবির ছবি প্রিন্ট আউট করে এই চার্ট পেপারের উপরে আমরা মারব। এবং তারপরে নিচে আমরা এই জায়গাটা দেখো কবি এবং লেখকের নাম বা কবি অবলিক লেখকের নাম। যদি কবিতা হয় যেমন নদী কবিতা শক্তি চট্টোপাধ্যায়, তাহলে এখানে শক্তি চট্টোপাধ্যায়ের একটা ছবি এবং নিচে হচ্ছে কবি শক্তি চট্টোপাধ্যায়। এবং তারপরেই আমরা দেখে নেব যে লিখতে হবে জন্ম, কত সালে জন্ম, শুধু জন্ম সালটা লিখলে হবে, খ্রিস্টাব্দ লিখলে তারিখ লিখলেও হবে। আর ওপাশে হচ্ছে মৃত্যুর সাল সঙ্গে তারিখ লিখলেও হবে, না লিখলেও হবে। এরপরে আমরা তার উল্লেখযোগ্য কি কি গ্রন্থ আছে, কাব্যগ্রন্থ থাকলে কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ থাকলে গল্পগ্রন্থ, যদি উপন্যাস থাকে উপন্যাস, যদি অন্য কোনো গদ্য গ্রন্থ থাকে তাহলে সেটাকে কিন্তু আমাকে লিখতে হবে। এবং সবশেষ হচ্ছে পুরস্কার দিয়ে আমাদের এই কবি পরিচিতি বা লেখক পরিচিতির চার্টটা কিন্তু শেষ হবে। তাহলে সুন্দর করে লিখতে হবে, মোটা এখানে যেরকম আছে সেরকম নয়, এর থেকে আরো মোটা, অন্তত কমপক্ষে আঙুলের মতো মোটা সাইজের লেখা হবে। লেখা যত মোটা হবে তত দূর থেকে ছেলেমেয়েরা খুব সহজেই দেখতে পাবে। এবং এই চার্ট পেপারটাকে কিন্তু 4 সাইড থেকেই আমাদের কালারিং সেলোটেপ দিয়ে সেট করতে হবে। এবং এই সেট করলে দেখা যাবে যে চার্ট পেপারটা অনেক দিন অবধি থাকছে। এবার আমরা দেখে নেব যে এখানে আমরা কি ধরনের মডেল ব্যবহার করতে পারি। এখানে কিন্তু আমরা চাষ করি আনন্দে কবিতার মধ্যে কিন্তু আমরা পাওয়ার টিলার বা নাঙল দেখাতে পারি মডেল হিসেবে, সেটা নিজের হাতে প্রস্তুত করে। আচ্ছা, এবারে আমরা কিন্তু নিজের হাতে নিজের কাজ, এই বিষয়টাকে কিভাবে পড়ানো যেতে পারে, কি কি ছবি, কি কি চার্ট, কি কি মডেল লাগতে পারে। এইখানে কিন্তু আমরা শিয়ালদা স্টেশনের বা হাওড়া স্টেশনের এরকম ব্যস্ততম কোনো স্টেশনের ছবি দিতে পারি। এই ছবি দেখিয়ে ছেলে মেয়েদের কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি। তো তখন ওরা উত্তর দিতে পারে যে এখানে একটা শিয়ালদা বা হাওড়া স্টেশন বা কোনো ব্যস্ততম স্টেশনের নাম। তো সেখানে কি হয়, সেখানে এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় যায়। তো এবং ছেলে মেয়েদের আমরা যদি জিজ্ঞাসা করি যে তাহলে এইখানে যে এত মানুষজন তারা কোথায় যায়, তো তারা কিন্তু সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা উত্তর দেবে যে এখান থেকে আমরা যখন কোনো জায়গায় বেড়াতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকেই অনেক লাগেজ টাগেজ নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে, বা প্রতিদিনের কাজ যারা করে তারা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। তো যদি দূরে কোথাও বেড়াতে যাই তাহলে আমাদের কি করতে হবে, অনেক লাগেজ তো থাকবে, তখন আমরা কি করি, তখন কিন্তু শিক্ষার্থীরা উত্তর দেবে যে ওইসব লাগেজ কিন্তু আমরা কোনো কুলিকে ডেকে তাদের ঘাড়ে বা মাথায় দেওয়ার চেষ্টা করি বা তারা নিয়ে নেয় আর কি। তো তখন দেখা যায় যে আমরা একটু আরাম করি, আমরা ভাবি যে ভালো লাগছে এবং কুলি আমাদের জিনিসটা নিয়ে যায়। কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি যে সেটা আমাদের নিজেদেরই করা উচিত ছিল, তাহলে কিন্তু ভাবনাটা অন্যরকম হতো। এই রকম ভাবনা নিয়ে আমাদের আজকের পাঠ নিজের হাতে নিজের কাজ। এক্ষেত্রে যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে এই গদ্যটি লেখা, তাই তার বিদ্যাসাগরের বিভিন্ন কর্মকাণ্ড কিংবা তার রচনাবলী নিয়ে কিন্তু আমরা একটা তালিকা তৈরি করতে পারি। এবং এক্ষেত্রে আমরা কিন্তু এই গদ্যটি পড়ানোর ক্ষেত্রে একটি কুলির মডেল তৈরি করতে পারি এবং সেটাকে যথাযোগ্য স্থানে আমরা তুলে ধরতে পারি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে শেয়ার করে আরও উৎসাহিত করবে।